Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফরান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের ভয়েস শিহরণ বইয়ের নতুন একটি ঘটনা শোনার জন্য যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আফনান বরাবরের মতো আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ। প্রিয় লিসেনার্স, আজকে ভয়েস শিহরণ বইয়ের যেই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছিলেন ইব্রাহিম খলিল ভাই। ওনার বাড়ি বরিশাল জেলার সদর উপজেলার রূপাতলী নামক স্থানে। উনি যেই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছিলেন, এই ঘটনাটির শিরোনাম মৃত সাগরের পরী। চলুন ঘটনায় চলে যাব। ঘটনাটি বেশ দীর্ঘ। ঘটনায় যাবার আগে কয়েকটি কথা যেটা সবসময় বলি, আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান তাহলে লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবেই ঘটনা পাঠাতে পারবেন afnanthehorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেস ছাড়া অন্য কোনোভাবে আমরা আসলে ঘটনা নিতে পারছি না বলে দুঃখিত। আমি যদিও সবসময় বলি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে ঘটনা পাঠাতে, এরপরও অনেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ঘটনা পাঠিয়ে থাকেন, অনেকে আবার রেকর্ড করেও হোয়াটসঅ্যাপে ঘটনা পাঠিয়ে থাকেন। আমি বিনীতভাবে বলতে চাচ্ছি যে এই ধরনের ঘটনা আমরা আসলে প্রচার করতে সক্ষম হব না, কেননা আমরা ইমেইলে একটা নির্দিষ্ট সিস্টেমেটিক ওয়েতে ঘটনাগুলো পড়ে থাকি এবং সিলেক্ট করে থাকি। তাই ঘটনা যতই ভালো হোক, সেই ঘটনা যদি ইমেল ছাড়া অন্য কোনো মাধ্যমে পাঠানো হয় তাহলে সেটা আসলে আমাদের কাছে এসে পৌঁছাবে না যারা ঘটনা সিলেক্ট করেন তাদের হাতে। এই জন্য যারা অন্য কোনো মাধ্যমে ঘটনা পাঠিয়েছেন, আমি অনুরোধ করব ওই ঘটনাটি আবার আমাদেরকে ইমেইলে পাঠিয়ে দেওয়ার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন আজকে ইন্ট্রো বেশি দিব না, সরাসরি ঘটনায় চলে যাব। যেভাবে আমরা ঘটনাটি প্রকাশ করেছি ঠিক সেভাবেই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করছি। চলুন শুরু করি ঘটনা। ঘটনাটি ইব্রাহিম খলিল ভাই যার কাছ থেকে সংগ্রহ করেছেন, তিনি তার নাম প্রকাশে ইচ্ছুক নন, তবে তার পারিবারিক একটি ডাকনাম রয়েছে, সেই নামটি শেয়ার করার অনুমতি পাওয়া গিয়েছে। নামটি হচ্ছে সাইফ খান। ওনার নিজের সাথে এই ঘটনাটি ঘটে। তার বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কোন একটি গ্রামে। গ্রামের নামটি সঙ্গত কারণে বলার অনুমতি পাওয়া যায় নাই। তো ঘটনা শুরু করার আগে একটি কথা জানিয়ে রাখা ভালো, সাইফ খানের সাথে ইব্রাহিম খলিল ভাইয়ের কীভাবে পরিচয়, কীভাবে ঘটনাটি সংগ্রহ করেছেন। তো এই দুটি প্রশ্নের উত্তর ইনশাল্লাহ এই ঘটনার শেষ দিকে দেয়া হবে। চলুন সাইফ খান যেভাবে বলেছেন ঠিক সাইফ খানের ভাষায় ঘটনাটি আমরা উপস্থাপন করি। ঘটনা শুরু হয় 2024 সালের ডিসেম্বর মাসে। তখন আমি একটি মাদ্রাসার হেফজখানায় লেখাপড়া করতাম। সঙ্গত কারণে মাদ্রাসার নামটি গোপন রাখছি। তখন সিপারা শেষ করে আমপাড়ায় পড়ি। আমপাড়া হলো পবিত্র কোরআনের শুধু 30 নম্বর পাড়া। দেখে দেখে পড়া হয় আর কি। তখন অনেক ছোট ছিলাম, বয়স কম, ভালো মন্দ তেমন বুঝতাম না। বার্ষিক পরীক্ষার ছুটি পেলাম বেশ কিছুদিন। আমরা 3 জন বন্ধু আগেই প্ল্যান করে রেখেছি পরীক্ষার ছুটিতে মিজানের বাড়িতে বেড়াতে যাব। মিজান হলো আমার বেস্ট ফ্রেন্ড। আমরা একসাথে লেখাপড়া করতাম। ভোলা সদর থেকে দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে মনপুরা দ্বীপ। এই দ্বীপের মধ্যে মনপুরা উপজেলা। এই উপজেলায় মিজানের বাড়ি। মনপুরার উত্তর দিকে মেঘনা নদীর মোহনায় অবস্থিত বাংলাদেশের বৃহত্তম এই মনপুরা দ্বীপ। ইউনিয়ন বা গ্রাম সেভাবে আমার মনে নেই। আমরা যথারীতি 3 বন্ধু মিলে মিজানের সাথে ওদের বাড়িতে বেড়াতে চলে গেলাম। প্রথম দিন আমরা 4 বন্ধু ভ্রমণে বের হই। জ্যাকব টাওয়ার, চরফ্যাশন এরকম কিছু কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখলাম। আমরা খুব আনন্দ করি। দ্বিতীয় দিন ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়, ফজরের নামাজের পরে ঘুমিয়ে গিয়েছিলাম। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে বছরের শেষ দিকে বাংলাদেশে শীত পড়ে। খুব সহজে আসলে ঘুম ভাঙতে চায় না। আন্টির ডাকাডাকিতে
ঘুম ভেঙে গেল। আমরা হালকা কিছু খেয়ে একদম ভর দুপুরবেলা কাছাকাছি একটু ঘুরতে বের হই। তখন প্রায় দুপুর 12:30 বাজে। একজন বন্ধু সাথে করে একটি ফুটবল নিয়েছিল। সেরকম মাঠ পেলে বা সেভাবে সুযোগ হলে ফুটবল খেলবো, এই ভাবনা নিয়ে আমরা হাঁটছি। গ্রামের মেঠো পথ, দক্ষিণের বঙ্গোপসাগরের দিক থেকে ঠান্ডা বাতাস, চারিদিকে অচেনা সুন্দর সুন্দর গাছপালা, সূর্যটা একদম মাথার উপরে। অতিরিক্ত বন জঙ্গল গাছগাছালি থাকার কারণে সেভাবে রোদ শরীরে লাগছে না। পরিবেশটা বেশ সুন্দর। অনেক দূর হাঁটার পর আমরা দেখলাম বিশাল বড় একটি জঙ্গল। এই জঙ্গলটি স্থানীয় লোকমুখে একটি নাম রয়েছে, ব্লার বাগান নামে পরিচিত। এই ব্লার বাগানের কিছু সুন্দর বৈশিষ্ট্য রয়েছে। সেটা হলো এর ভেতরে নানা রকম ফলমূল, বিশেষ বিশেষ সুন্দর সুন্দর গাছ এবং বিশেষ করে নানান জাতের ফুল এই বাগানে রয়েছে। ফুলের সৌরভে এই বাগান সবসময় আলোকোজ্জ্বল থাকে বা সুগন্ধময় থাকে। পুরো বাগান জুড়ে এই ফুলের সুগন্ধি ছড়িয়ে বেড়ায়। তবে অনেক বড় জঙ্গল হওয়ার কারণে সচরাচর কেউ ভয়ে ভেতরে প্রবেশ করে না। আমরা 7-5 না ভেবে জঙ্গলের ভেতরে প্রবেশ করলাম। অনেক সুন্দর পরিবেশ, যেদিকে চোখ যায় সেখান থেকে চোখ ফেরাতে মন চায় না। অপরূপ সৌন্দর্য মন ভরে দেখতে লাগলাম। এক পর্যায়ে আমরা দেখলাম একটি জাম গাছ, মানে আমাদের চোখ পড়লো একটা জাম গাছের দিকে। গাছটির নিচে বড় বড় পাকা পাকা জাম পড়ে আছে, কুচকুচে কালো জাম। আমি কয়েকটি খেলাম, বেশ মিষ্টি, খুব স্বাদ। আমার বন্ধুরা গাছের নিচে বসে ভালো ভালো জামগুলো আলাদা করছিল বাসায় নিয়ে লবণ দিয়ে খাওয়ার জন্য। এরকম চিন্তাভাবনা করে জাম পরিষ্কার করে তারা তুলছিল। এদিকে আমার নজর পড়ে ফুলের দিকে। এত সুন্দর ঘ্রাণ, সুবাস পুরো জঙ্গল ছড়িয়ে গেছে। শিমুল গাছ আঁকা বাঁকা হয়ে ডাল বেয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন দিকে। শিমুল গাছের ডালকে বেলি ফুলের লতা পেঁচিয়ে পেঁচিয়ে পুরো গাছটাই ভরে রেখেছে। প্রত্যেকটি লতায় লতায় বেলি ফুলে ভরা। হঠাৎ করে আমি শিমুল গাছের দিকে তাকাই। তখন আমি দেখলাম সাদা ধপধপে সুন্দর সুন্দরী রূপসী মেয়ে শিমুল গাছের ডালে বেলি ফুলের লতা থেকে ফুল ছিটছে। আমি খুব অবাক হই। এর কারণ হলো আশেপাশের ত্রিসীমানায় একটা বাড়িঘরও নেই। তাহলে মেয়েটি একা একা এই জঙ্গলে কিভাবে আসলো? ভয় ডর বলেও তো একটা কথা আছে, তাই না? যখন একটু ভালোভাবে লক্ষ্য করলাম তখন আমি নিশ্চিত হলাম যে এই মেয়েটি সাধারণ কোনো মানুষের মতো নয়। শারীরিক গঠন ও আকৃতি তুলনামূলক কিছুটা বড়। তার পরনের পোশাক সম্পর্কে একটু বর্ণনা করি। আপনারা মাকড়সার জাল দেখেছেন নিশ্চয়ই, ঠিক মাকড়সার জালের মতো ড্রেসটি। যদি খুব বেশি ঘন পেঁচানো এবং মোড়ানো মাকড়সার জাল দিয়ে পাতলা কোনো ড্রেস বানানো হয় তবে সেটি দেখতে যেমন লাগবে ঠিক তেমনই মনে হচ্ছিল। তবে ড্রেসটি অনেক সুন্দর। আসলে এই ড্রেস আমি কখনো বাস্তবে দেখি নাই, বা এমন ড্রেস হতে পারে সেটা শুনিও নাই। থাকলেও থাকতে পারে, বাট আমার জানা নাই। ফলে সেভাবে উদাহরণ দেওয়াটাও আসলে খুব মুশকিল হয়ে যায় আমার জন্য। এভাবে মেয়েটিকে সর্বোচ্চ 1 মিনিট দেখছি আর এসব কথা ভাবছি। যত সময় যাচ্ছে ততই একটু একটু করে ভয় বাড়ছে। মেয়েটি একটা করে ফুল ছিঁড়ছে আর কী যেন একটা করছে। ঠিক কিসের মধ্যে ফুলগুলো যেন রাখছে তা আমি দেখি নাই। তারপর আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আমি প্রচণ্ড জোরে চিৎকার দিয়ে বলি, মিজান ওইটা দেখ, কি দেখ ওইটা। তখন ওই মেয়েটি শব্দ পেয়ে আমার দিকে ঘুরে তাকায়। আমার চোখে চোখ পড়ে। এই দৃশ্য আমি মাত্র 1 পলক দেখেছি। আমি তো মিজানকে বললাম, মিজান ওটা দেখ, দেখছে ওটা কি। কিন্তু এর ভিতরেই তার সাথে আমার 1 পলক দেখা হয়েছে, চোখে চোখ পড়েছে। আমি আর ওদিকে না তাকিয়ে সোজা দৌড় দিই। এদিকে আমার বন্ধুরা জাম নিয়ে ব্যস্ত। ওরা আমার দৌড়ানি দেখে ভয় পেয়ে যে যার মতো জাম পকেটে ভরে আমার পিছু পিছু দৌড় দেয় আর বলে, এই সাইফ হঠাৎ কি দেখলি, আর কেনই বা এইভাবে দৌড়াচ্ছিস? সাইফ দাঁড়া, তোর কি হয়েছে বল, তুই কি দেখেছিস স্পষ্ট করে বল। আমি শুধু বলছি, এখানে একটা জিনিস দেখেছি, এই জঙ্গলে থাকা যাবে না রে, তাড়াতাড়ি দৌড় দে। তখন ওদের মধ্যে একজন বলে, আমরা বিষয়টা দেখি, তুই দাঁড়া দাঁড়া বলছি।
তখন আমি একজনের হাত টান দিয়ে বললাম, আগে এখান থেকে বের হই, পরে সব বলতেছি। এটা বলার পর সবাই মিলে জোরে জোরে দৌড়ে জঙ্গল থেকে বেরিয়ে আসি। কিছুটা দূরে একটি দোকান দেখতে পাই, হাঁপাতে হাঁপাতে সেই দোকানে গেলাম। একটি পানির বোতল কিনে নাকে মুখে পানি দিলাম, একটু পানি খেয়েও নিলাম। তারপর স্বাভাবিক হওয়ার পর ওরা জিজ্ঞেস করে, কি হয়েছে, এবার সব কিছু খুলে বল, আসল ঘটনা কি। তখন ওদেরকে সব কিছু শেয়ার করলাম। কিন্তু এই ঘটনা শুধু মিজান বিশ্বাস করলো, বাকিরা বিশ্বাস করেনি। একজন বন্ধু বলে, বন জঙ্গলে প্রবেশ করেছি, হয়তো এরকম কিছু দেখতেও পারিস। যাই হোক, যা দেখেছিস সেগুলা কিছু না, এসব ভুলে যা, কিছু হবে না। পরে দোয়া দরুদ পাঠ করে শরীরে ফু দিয়ে নিলাম। তারপর বাসায় গিয়ে এসব কথা আর কাউকে বলি নাই। যদি বলতাম তাহলে তো আমাদের বকাঝকা করবে, পাশাপাশি মিজানেরও রক্ষা নাই। বাড়িতে গিয়ে দেখলাম আন্টি তখনও রান্না করছে। সত্যি কথা বলতে আমরা এসেছি বলে আন্টি ভালো ভালো রান্না করছে, সেজন্য সময় একটু বেশিই লাগছে রান্না করতে। এরপর গোসল সেরে বসলাম, তখন হঠাৎ করে আমার শরীরের মধ্যে কাঁপুনি দিয়ে উঠল। এজন্য আমি একটু শুয়ে পড়লাম কিছু সময়ের জন্য। এর কিছুক্ষণ পর মিজান আমাকে দুপুরের খাবার খেতে ডাকতে আসলো। এসেই দেখতে পায় আমার অবস্থা ভালো না, শরীরে জ্বর, সেই সাথে আমার মাথা ব্যথা শুরু হয়েছে। এই অবস্থা দেখে আন্টি বেশ চিন্তিত হয়ে পড়লেন। আন্টি মিজানকে বকাঝকা করেন, পরে বিকালে আন্টি মিজানকে দিয়ে ওষুধ আনান, আমার শরীর মুছে দেন। সকালবেলা জ্বর কমে, কিন্তু মাথা ব্যথা আর শরীর ভালো হচ্ছিল না কোনোভাবেই। শরীরটা খুব ভার ছিল, মাথাও খুব ভার ছিল। দুপুরবেলা গোসল করার পর আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ হয়ে যাই। এর মধ্যে ছুটি ছাটা কাটিয়ে সুন্দরভাবে আমরা মাদ্রাসায় চলে আসি। মাদ্রাসায় এসে সকল বন্ধুরা মিলে আড্ডা দিলাম, কে কীভাবে ছুটি কাটালো একজন অপরজনকে বললাম। আমি যে জিনিসটা দেখেছিলাম সেটা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে শেয়ার করলাম। কেউ বিশ্বাস করে, কেউ আবার এটা নিয়ে হাসি ঠাট্টা করে, কেউ আবার বলে বানিয়ে বানিয়ে গল্প করছি, আবার কেউ বলে হয়তো জিনপরি হতে পারে। এদিকে পরীক্ষার রেজাল্ট বের হলো, ভালো রেজাল্ট হলো। আমপাড়া থেকে আমাকে নাজেরায় উঠালো। নাজেরা হলো দেখে দেখে কোরআন শরীফ রিডিং পড়া। এইভাবে কাটতে থাকে বেশ কিছুদিন। নতুন বছর শুরু হয়, সময়টা 2015। তখন কিছু কিছু অস্বাভাবিক ব্যাপার লক্ষ্য করা শুরু করি। যখন 10 থেকে 15 পারা দেখে দেখে নাজেরা পড়ি, তখন আমি অনুভব করি হঠাৎ হঠাৎ শরীর আমার ভার হয়ে যায়। আবার রাতে একা একা হাঁটতে থাকা অবস্থায় কেউ সাথে আছে বা পেছনে কেউ আছে, পেছনে কেউ হাঁটছে, এরকমটা মনে হতো। এভাবে আরও 5 থেকে 6 মাস কেটে যায়। এর মধ্যে কোনো ধরনের সমস্যা ফিল করি নাই। বছরের মাঝামাঝি সময় হওয়াতে গরমের সিজন ছিল, তখন কেবল ভালো মন্দ বুঝতে শিখছি। গুঞ্জন উঠতে থাকে আমাদের কয়েকজনকে হেফজখানায় উঠাবে। হঠাৎ একদিন দুজন হাফেজ সাহেব হুজুর এবং মোহতামিম হুজুর আমাদের ইন্টারভিউ নেন। আলহামদুলিল্লাহ আমি সহ কয়েকজন বন্ধু টিকে গেলাম। যথারীতি হাফেজ সাহেব হুজুর আমাদের 2য় তলা থেকে 3য় তলায় হেফজখানায় শিফট করে দেন। 4র্থ তলায় মাদ্রাসার ছাদ। যখন প্রথম হেফজ শুরু করলাম, তখন মুখস্থ করাটা অনেক কঠিন বলে মনে করতাম। প্রতিদিন 1 পৃষ্ঠা মুখস্থ করতে 1 দিন লেগে যেত। কিন্তু 1 পৃষ্ঠা শোনালে হবে না, আরও বেশি মুখস্থ করে শোনাতে হবে। লিসেনারদের বোঝার সুবিধার্থে হেফজখানার সংক্ষিপ্ত কিছু নিয়মকানুন একটু বলি। প্রতিদিন রাত 3টার সময় উঠে মুখস্থ পড়া শোনাতে হয়, যেটাকে সবক শোনানো বলে। সারাদিন পরে যা মুখস্থ করা হয়েছে সেটা হাফেজ সাহেব হুজুরকে শোনাতে হয়, এটাকেই মূলত সবক বলে। আবার পিছনে যেই পারাগুলো পড়া হয়েছে, 20 পৃষ্ঠায় 1 পারা, তো যেই পারাগুলো পড়া হয়েছে বা যত পৃষ্ঠা পড়া হয়েছে সব একত্রে প্রতিদিন সকাল 7টার আগে হাফেজ সাহেব হুজুরকে শোনাতে হবে। সাধারণত সেই পৃষ্ঠা সংখ্যা 7 পৃষ্ঠা পর্যন্ত কমপক্ষে শোনাতে হয়, এটাকে 7 সবক বলে। আবার প্রতিদিন জোহরের নামাজের আগে পেছনের আধা পারা হাফেজ সাহেব হুজুরকে শোনাতে হবে। আধা পারা বলতে বোঝায় 10 পৃষ্ঠা, এটাকে বলে আমুক্তা। আবার সপ্তাহে প্রতিদিন বৃহস্পতিবার সবক দেওয়ার পর পিছনে যতটুকু পড়া হয়েছে সব একসাথে একজন ছাত্র ভাইকে মুখস্থ শোনাতে হবে, এটাকে বলে সাপ্তাহিক সগিনা। শুধু বৃহস্পতিবার একদিন 7 সবক ও আমুক্তা শোনানো লাগে না,
আবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত ঘুমানোর সময়। এরপর নামাজ, লাঞ্চের পর আবার ক্লাস শুরু। রাত 10টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে সোজা ঘুম। তারপর আবার সেই রাত 3টায় উঠতে হতো। এতদিন আমপাড়ায় ছিলাম, পড়ার চাপ কী জিনিস বুঝতে পারি নাই। আর এখন একদিন সবক না দিলে শাস্তির হাত থেকে বাঁচার উপায় নাই। সন্ধ্যা থেকে রাত 10টার মধ্যে এত পড়া বা পৃষ্ঠা মুখস্থ হতো না। সেজন্য সবাই শুয়ে পড়লে আমরা নবীন কয়েকজন ছাত্র ভাইরা পড়তাম। কিছু ছাত্র ভাইরা বলে, ভাই আপনার লাইট জ্বালিয়ে পড়েন, এতে আমাদের বিরক্ত হয়, আমরা ঘুমাতে পারি না, এজন্য আপনার লাইট বন্ধ করে পড়বেন। তখন আমরা নবীন কয়েকজন ছাত্র বন্ধু মিলে ছাদে লাইট ফিটিং করলাম। যথারীতি সবাই ঘুমিয়ে পড়লে আমরা ছাদে গিয়ে পড়তাম। ছাদ ছিল একদম খোলামেলা। একদিন রাত্রে আমরা ছাদে পড়ছি। অনেকক্ষণ পর একজন বলে, আমার পড়া শেষ। কিছুক্ষণ পর আরেকজন বলে, আমার এখন ভালো লাগছে না, আজকে আর পড়বো না। এরকম করতে করতে সবাই চলে যায়। যদিও আমাকে ওদের সাথে নিতে চেয়েছে, কিন্তু আমার পড়াগুলো আয়ত্তে আনা তখনও বাকি, তা আমি গেলাম না। পুরো ছাদটাই নির্জন, শুধু আমি একা একা পড়ছি। হঠাৎ করে সুন্দর সুগন্ধির ঘ্রাণ আমার নাকে এসে লাগে। আমি নিচে তাকিয়ে পড়ছিলাম, মানে কোরআন শরীফ যেটা আছে আর কি আমার সামনে, কোরআন শরীফের দিকে তাকিয়ে পড়ছিলাম। ঘ্রাণ পেয়ে আমি মাথা উঁচু করে তাকিয়ে যা দেখলাম, এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম ওই যে ভোলা মনপুরা দ্বীপের ব্লার বাগানের মধ্যে যে মেয়েটিকে দেখেছিলাম, সেই মেয়েটি আমার 3 থেকে 4 হাত দূরে মাথায় ঘোমটা দিয়ে চুপ করে বসে আছে। সুন্দর ড্রেস পরা ছিল, মনে হচ্ছে স্বাভাবিক মানুষের চেয়ে হাতের লোমগুলো বড় বড় সাদা রঙের। আমি লক্ষ্য করলাম সাধারণ মানুষের তুলনায় আকৃতিও কিছুটা বড় বলতে চেহারা, স্বাস্থ্য, হাত পা এগুলো স্বাভাবিক মানুষের থেকে সব কিছুই বড় বড়। আবার সাধারণ মেয়েদের থেকে অনেক গোছালো পরিপাটি সে ছিল, আর দেখতে বেশ সুন্দরী ছিল। এরকম অদ্ভুত জিনিস দেখে আমি খুব ভয় পাই। অনেক জোরে চিৎকার করে বলেছিলাম, কে আছো, আমাকে বাঁচাও। কিন্তু আমার গলা থেকে কোনো আওয়াজই বের হচ্ছিল না। আমার মুখ, ঠোঁট ঠিকঠাক মতোই ব্যবহৃত হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না, শব্দ বের হচ্ছে না মুখ থেকে। এরপর মেয়েটি বলে, কোরআন তেলাওয়াত বন্ধ করলে কেন? ভয় পেয়েছো? তুমি ভয় পেও না, শান্ত হও। তুমি মনে মনে যা ভাবছো আমি সেটা বুঝতে পেরেছি। তুমি ঠিকই ধরেছো, আমি মানুষ না। তুমি আমার রূপ দেখে ফেলেছিলে, সেজন্য আমি তোমার খোঁজ খবর নিয়েছিলাম। তুমি ভালো মানুষ, এজন্য আমি তোমার কোনো ক্ষতি করি নাই, তা না হলে আমি তোমার ক্ষতি করতাম। তোমার তেলাওয়াত আমার ভালো লেগেছে, মুগ্ধ করেছে। সবসময় আড়াল থেকে তোমার খোঁজ খবর রাখতাম। এর কারণ হলো জঙ্গলে তুমি আমাকে দেখেছ, এরপর সেই কথা গোপন না রেখে সবাইকে বলে দিয়েছ, কারণ তখন তুমি ভালো মন্দ বুঝতে না। এই কারণেই আমি কখনোই তোমাকে দেখা দেই নাই। দেখা দিলে তুমি আবার সবাইকে বলে দিতা, সেজন্য আমি নিজেকে আড়াল করতাম। আমি তোমার কাছে কোরআন শিখতে চাই, মাঝে মাঝে সময় পেলে তোমার কাছে এসে তেলাওয়াত শুনবো। তুমি আবার ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আরেকটি কথা, এই ব্যাপারটা এখন থেকে কখনোই কাউকে বলবে না, এটা শুধু তোমার আর আমার মধ্যে থাকবে। এরপর আমি একটু স্বস্তি পেলাম। এতক্ষণ অতিরিক্ত ভয় করছিল, তবে এখনও ভয় পাচ্ছিলাম, কারণ যদি আমাকে ছাদ থেকে ফেলে দেয় কে বাঁচাবে? আল্লাহ ছাড়া তো কেউ নাই। এখন একটা অদ্ভুত ব্যাপার আমি উপলব্ধি করি, আমি যে উঠে চলে যাব তা পারছিলাম না। আমি চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই উঠে দাঁড়াতে পারছিলাম না। এর মধ্যে হঠাৎ করেই আমার হাফেজ সাহেব হুজুর ছাদে চলে আসেন। হয়তো মোবাইল নেটওয়ার্ক সুবিধার জন্য ছাদে এসেছেন, না হলে হাওয়া খেতে এসেছেন, এরকম কিছু একটা হবে। এখন যেটা ঘটছে সেটা হলো, হুজুর চলে আসাতে আমার মনে হলো শরীরটা হালকা হয়ে গেছে। হুজুর এসে আমাকে বলেন, এত রাত্রে তুমি একা একা পড়ছো কেন? এখনই নিচে গিয়ে ঘুমিয়ে পড়ো, একা একা এভাবে থাকা ঠিক না। আমি বললাম, হুজুর পড়া হয়নি, এই জন্য পড়ছি। হুজুর বললেন, যাও গিয়ে ঘুমাও, পড়া না পারলে কালকে কিছু বলবো না, যাও এখন যে গিয়ে ঘুমাও। এখন কথা হচ্ছে, পরীটা তো আমাকে বসিয়ে রেখেছে, এটা তো আমি বলতে পারছি না।
কারণ একটু আগে আমাকে এসব কথা বলতে নিষেধ করেছে। আবার হুজুর পরীকে দেখতে পাচ্ছে না, কি আর করার। আমি কোরআন শরীফ বন্ধ করে খুব ভালোভাবে দাঁড়াতে সক্ষম হই, হয়তো হুজুর সামনে, তাই এবার আল্লাহর রহমতে দাঁড়াতে পেরেছিলাম। তারপর মাদ্রাসার ভেতরে চলে গেলাম। রুমে ঢুকে বেশি করে পানি খেলাম, গলাটা একেবারে শুকিয়ে গিয়েছিল। আমি শুয়ে পড়লাম। ছাদে আমার সাথে যা ঘটে গেল এ বিষয়ে ভাবতে ভাবতে কেবল আমি ঘুম ঘুম ভাবে চলে এসেছি, এমন সময় হঠাৎ করে আমার পাশে এসে পরীটা বসে। সে বলে, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। জানো তো আমিও নামাজ পড়ি, রোজা রাখি, তোমার তেলাওয়াত আমার ভালো লেগেছে, আমাকে কোরআন শিখাবা? আমি কি বলবো বুঝে উঠতে পারছিলাম না, তার কোনো কথার জবাব দিতে পারছিলাম না। অবাক দৃষ্টিতে আমি শুধু ওর কথা শুনে যাচ্ছি। একটা ব্যাপার খেয়াল করলাম, সেটা হলো পরীটা আরবি আরবি স্টাইলে কথা বলে। বাংলাতেই কথা বলতো, কিন্তু কথার মধ্যে উর্দু বা আরবিতে কথা বলতো। যতটুকু বাংলায় বলতো সেটা আমি বুঝতাম, কিন্তু আরবি বা উর্দুতে যা বলতো সেগুলো বুঝতাম না। সম্ভবত মনে হয় উর্দু হতে পারে, আবার হিন্দিও হতে পারে। উর্দু হিন্দির পার্থক্য আমি একটু কম বুঝি। এমনভাবে কথা বলতো যে মাঝে মাঝে বাংলাও বুঝতে পারতাম না। এর কিছুক্ষণ পর আমার খুব ঘুম আসে, আমি ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখি পরীটা নেই। প্রতি রাতে ছাদে সুযোগ মিললেই পরীর আগমন ঘটত। একইভাবে আমাদের কথা হতো, ও মনোযোগ দিয়ে আমার তেলাওয়াত শুনত, আমিও সুর দিয়ে তেলাওয়াত করতাম। মাঝে মাঝে আমি বলতাম, আজ আর পড়তে ইচ্ছে করছে না, আগামীকাল পড়ব, কিন্তু ও বলতো না, আরেকটু শোনাও, খালি বায়না ধরতো। বাধ্য হয়ে মাঝে মাঝে ওর রিকোয়েস্ট রাখতাম। আমি পড়ি দেখছি, এটা যেমন ভালো লাগতো তেমনি ভয়ও করতো। আমার খুব ইচ্ছে করতো পরীর ব্যাপারটা বন্ধুদের সাথে বলতে, কিন্তু সাহস হচ্ছিল না, কারণ সে আমাকে বলতে নিষেধ করেছে। এভাবে আরও 6 মাস কেটে গেল। 2015 সালের শেষ দিকের ঘটনা। তখন শীত শুরু হয়ে গেছে। এক রাতে আমি কাঁথা মুড়ি দিয়ে শুয়েছিলাম, এমন সময় পরীটা চলে আসে। তারপর পরীর সাথে অনেক কথা হলো, এক কথা দুই কথায় আমি বললাম, আপনার বাড়ি কোথায়? তখন সে উত্তর দিল, মৃত সাগরের নিচে। আমি কৌতূহল নিয়ে বললাম, সাগরের নিচে কেউ থাকতে পারে নাকি? সে বলল, সাগরের তলদেশে আমাদের বাড়িঘর রয়েছে, সেখানে আমাদের শ্রেণীর অনেক জিন বসবাস করে, ওটাই আমাদের সমাজ। এরপর আমি বললাম, সেটা আবার কোথায়? সে বলল, অনেক দূরে, তুমি চিনবে না। আমি বললাম, সেদিন ব্লার বাগানে কী জন্য এসেছিলেন? সে বলল, বাড়িতে অনুষ্ঠান ছিল, সেজন্য ফুল তুলতে এসেছিলাম। আমি একটি বিষয় লক্ষ্য করলাম, তা হলো আমাদের কথা কিন্তু কেউ শুনতে পারছে না। ওরটা আমি শুনছি, আমারটাও শুনছে। আমার কাছাকাছি অনেক ছাত্ররাও রয়েছে, যারা কম্বল মুড়ি দিয়ে মোবাইল ফোন টিপছে। ওরা কিছু শুনতে পেলে অবশ্যই জেগে উঠত আর বলতো, কিরে কার সাথে কথা বলছিস? কিন্তু সেরকম কিছু হয়নি। সেই রাত্রে আর কোনো কথা হলো না। আমি যথেষ্ট চেষ্টা করেছিলাম বিষয়টি কাউকে না বলতে, কিন্তু খুব ইচ্ছে করেছিল বিষয়টি সবাইকে জানাতে। এরকম মনের মধ্যে দোটানা ভাব খুব কাজ করছিল। এই দোটানা ভাবের কারণে আমি বেশ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। মনের মধ্যে সবসময় খুটখুট করছিল। একদিন সকালবেলা ক্লাসে বসে পরীর ব্যাপারে বন্ধু মিজানকে সব কিছু খুলে বলেই ফেলি। মিজান ব্যাপারটা সেভাবে বিশ্বাস করলো না। ও বলল, ধুর, এসব হয় নাকি? কিন্তু শেয়ার করার পর আমার মনে হলো নিজেকে কিছুটা হালকা লাগছে। মিজান বলে যে, কি রে, আমার সাথে তো দেখা দিল না কখনো। তবে এখানে একটা বিষয়, মিজানকে যখন আমি কথাটা বলে দেই, মিজানের আগ্রহ জন্মেছিল যে আমার সাথে দেখা দিচ্ছে, মিজান কেন দেখলো না, এই জন্য বলেছিল দেখি আমার সাথে কখনো দেখা দিল না। সমস্যা যেটা হলো, আমি মিজানকে কথাটা বলে দেওয়ার পর টানা 1 সপ্তাহ আমার সাথে ওই বইটা দেখা দিল না। আমি পরীর কথা ভাবতাম যে হঠাৎ কি হলো ওর। একদিন দুপুরে ঘুম থেকে উঠে আবার পড়া শুরু করি। এমন সময় হঠাৎ আমার চোখ পড়ে মাদ্রাসার বারান্দায়। সেখানে সেই বইটা দাঁড়িয়ে আছে, চোখ দুটো টকটকে লাল, দেখলেই মনে হবে সে রাগে জ্বলছে আর ফোঁস করছে। আমি চুপচাপ নিচে তাকিয়ে তেলাওয়াত করছি। এরপর যথারীতি ক্লাস শেষ হয়।
সবাই সবার মতো গোসল করার প্রস্তুতি নেয়। মামুন নামে আমার এক বন্ধু আমাকে গোসল করার জন্য ডাকে। আমি মামুনের সাথে পুকুরে গোসল করতে গেলাম। গোসল শেষে মাত্র মামুন উপরে উঠেছে আর আমি এখনও পুকুরের মধ্যে আর একটা ডুব দিয়ে উঠে পড়ব। মানে তখন এরকম এরকম একটা সময় যার একটা ডুব দিব, এরকম চিন্তা ভাবনা করে ডুব দিলাম। হঠাৎ পায়ে টান অনুভব করলাম। আমার পা ধরে কেউ যেন পুকুরের নিচে টান দিচ্ছে। আমি উপরে ওঠার চেষ্টা করলাম, কিন্তু চেষ্টা করে পারছি না। আমি ছটফট করছি, পানিও খেয়েছি। শেষমেশ চোখ খুলে তাকিয়ে দেখার চেষ্টা করি জিনিসটা কি, কে আমাকে টেনে ধরলো। তখন ঘোলা পানিতে যতটুকু দেখতে পেলাম তাতে স্পষ্ট মনে হলো এটা সেই পরী। সে তার 2 হাত দিয়ে আমার পা টেনে ধরেছে। আমি বলার চেষ্টা করছি, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, কিন্তু নিচে তো আসলে কথা বলা যায় না। পানির নিচে মানুষ তো কথা বলতে পারে না। মনে মনে বলছিলাম। এদিকে মামুন উপরে দাঁড়িয়ে শরীর মুছছিল, কিন্তু আমি এতক্ষণ ডুব দিয়ে আছি দেখে মামুন কিভাবে এক পা পুকুরে দেয়, আর তখনই পরী আমাকে ছেড়ে দেয়। এক পা পুকুরে দিয়েছিল বলতে সে পুকুরে নামবে এই জন্য এক পা দিয়েছিল, আর সাথে সাথেই পরীটা আমাকে ছেড়ে দেয়। মাথা তুলে সাথে সাথে জোরে চিৎকার করে বলছি, মামুন আমাকে বাঁচা, আমাকে ধর। মামুন কোনোভাবে আমাকে টেনে উপরে তোলে, পেট চেপে চেপে পানি বের করেছিল। তারপর মাদ্রাসায় আসার পর মামুন আমাকে জিজ্ঞেস করলো, বন্ধু হঠাৎ কি হয়েছিল তোর? যা ঘটেছিল আমি সেটা মামুনকে জানালাম। মামুন বলল, এগুলো ভালো না রে বন্ধু, তুই বাসায় শেয়ার কর তাড়াতাড়ি। ওঝা ফকির দেখা, হুজুর দেখা, শরীর বন্ধ দে, মারাত্মক ক্ষতি হয়ে যাবে না হলে। কিন্তু এগুলো একটা মায়াজাল। এগুলো আসে, ভালো ভালো কথা বলে, পরে জীবনটা শেষ করে দিয়ে যায়, জীবনটাকে নরক বানিয়ে ফেলে। এরকম ঘটনা বহু আছে, বহু নজির আছে এগুলার। দ্রুত এটা সমাধান কর, নাহলে কিন্তু তোর সামনের জীবন একদম শেষ হয়ে যাবে। বেঁচে থাকবি তবে মৃত মানুষের মতো বেঁচে থাকবি। মামুনের এই ধরনের কথা শোনার পর আমি খুব ভয় পেয়ে যাই। চিন্তা ভাবনা করলাম যে বিকেলে বাড়িতে গিয়ে বিষয়টা জানাবো। মাদ্রাসার কাছে আমার বাড়ি। বিকেলে বাড়ি না গিয়ে ফুটবল খেলেছি। ওই দিন আর বাড়িতে জানাতে পারলাম না। যথারীতি ওই দিন রাত্রে আমি ঘুমাচ্ছিলাম, তখন বইটা আমার কাছে এসে আমাকে ডাকে, ঘুম থেকে উঠায়। আমি কোনো কথা না বলে উঠে বসি। আমার পাশেই মাইনুদ্দিন নামে আমার এক ছাত্র ভাই শোয়া ছিল। সে চুপি চুপি কম্বল মুড়ি দিয়ে মোবাইলে কার্টুন দেখছিল। যদিও বা হেফজখানায় মোবাইল ব্যবহার করা নিষেধ, অনেকেই চুপি চুপি এটা করে, দেখে আর কি। তো আমি উঠে বসেছি, সেটা মাইনুদ্দিন আবার টের পেয়েছে। ও মনে করছে হুজুর আসলো নাকি আবার, সেজন্য মাথাটা বের করে বলল, কিরে ঘুমাসনি এখনো? আমি আর সেভাবে রেসপন্স করি না। তারপর ও আবার কম্বল মুড়ি দিয়ে মোবাইল দেখা শুরু করে। আমি খালি গায়ে ছিলাম। তখন পরীটা ঠাস করে আমার পিঠে একটা চড় মারে, ফলে অনেক জোরে শব্দ হয়। এত জোরে শব্দ হয়েছে যে মাইনুদ্দিন লাফ দিয়ে উঠে বসেছে। ও উঠেই বলে, কিসের শব্দ হলো? এই শব্দ পেয়ে আরও কয়েকটা ছাত্রের ঘুম ভেঙে যায়। ওরা দেখলাম আমি বসে আছি আর কান্না করছি। ওরা সবাই আমার কাছে এসে বলল, কিসের আওয়াজ হলো এত জোরে, আর কান্না করছিস কেন? আমি পরীর দিকে আঙ্গুল দিয়ে বললাম, ও আমার পিঠে থাপ্পড় মেরেছে। কিন্তু ছাত্ররা সেখানে কাউকে দেখতে পেল না। তখন একজন ছাত্র ভাই বলল, আচ্ছা দেখি কোথায় তোকে থাপ্পড় মেরেছে। সত্যি তাই, সবাই দেখলো আমার পিঠে 5টি লম্বা লম্বা আঙ্গুলের ছাপ। আঙ্গুলগুলো পিঠের যেখানে পড়েছে সেখানে লাল হয়ে ফুলে উঠেছে। তখন কারো বুঝতে বাকি রইল না, বিশেষ করে আমি যাদেরকে পরীর বিষয়টি জানিয়েছিলাম। তখন তারা বলল, ঘটনা তো সত্যি, পরী ওকে মারধর করেছে। তখন কয়েকজন আমাকে জড়িয়ে ধরল, ফলে পরী আমার কাছে আসতে পারল না। কিন্তু পরী আমাকে বলে গেল, তোকে শেষবার সতর্ক করে দিয়ে গেলাম, আমার ব্যাপারে কারো সাথে কিছু শেয়ার করবি না। এরপর কখনো যদি কাউকে কিছু বলিস তাহলে আমি তোর কি যে ক্ষতি করবো তুই কল্পনা তো আনতে পারবি না। পরীর এই কথা শুধু আমি শুনছি, আর কেউ শুনতে পারছে না। এরপর বইটা চলে যায়। আমি খুব ভয় পেয়েছি। থাপ্পড় মারার কারণে খুব কষ্ট হচ্ছিল, পিঠে জ্বালা পোড়া হচ্ছিল। সকালের মধ্যে বিষয়টি সকল ছাত্ররা জানতে পারে। কয়েকজন বড় ছাত্র ভাইরা হাফেজ সাহেব হুজুরকে বিষয়টি অবগত করে। হুজুর আমার পিঠ দেখে কোনো দাগ মানে বুঝতেই পারে না। উনি বলে, কোথায় দাগ? আসলে ব্যাপারটা হয়েছিল কি, হুজুর দেখার আগেই
রহস্যজনকভাবে সেই দাগটা মিলিয়ে যায়। হুজুর এসব বিশ্বাস করলেন না। হুজুর বলেন, নিজেরা নিজেরা মারামারি করে এখন উল্টাপাল্টা বলো না, যত সব ভাওতাবাজি। আমি কোনো কিছু বলি নাই। হুজুর মুখের উপরে কথা বলে বেয়াদবি হবে, আমি চুপ করেই থাকলাম। এরপর থেকে কখনো ছাদে উঠি নাই। আমার রুমের সামনে বারান্দা আছে, ওই বারান্দায় বসে বসে পড়তাম। কখনো সমস্যায় পড়ে ছাত্র ভাইদের ডাকলে যেন চলে আসতে পারে, এ কারণেই বারান্দায় পড়তাম। এভাবে চলতে চলতে 2015 সালে মাঝামাঝি সময় চলে আসে। গরমের সিজন চলছিল তখন। একদিন রাত্রে আমি বারান্দায় বসে তিলাওয়াত করছিলাম। এমন সময় সেই পরী আমার সামনে এসে বসে। এরপর সে বলে, আমি তোমাকে প্রথম দিন বলছিলাম এই বিষয়টা শুধু তোমার আর আমার মধ্যে থাকবে, কিন্তু তুমি তা শোনো নাই। তুমি অন্য লোকের কাছে বলে দিয়েছ। এই কারণে আমি ক্ষিপ্ত হয়েছি। আমি তোমাকে কোনো ক্ষতি করব না, শুধু এই ব্যাপারটা কাউকে বলবে না। ওই দিনের পর থেকে আর কখনোই কাউকে বলবে না। যতটুকু তুমি বলেছো এই পর্যন্তই, শেষ। পরীর এই কথা শোনার পর আসলেই ওই দিনের পর থেকে এসব কথার কাউকে বলতাম না। যদি বলি তাহলে আবার আমাকে মারধর করা শুরু করবে। কখন কোন বিপদে পড়ে যাই বলা তো যায় না। পানির মধ্যে নামার ক্ষেত্রে একটা ভয় আমার মধ্যে কাজ করত। সবসময় একটা আতঙ্ক আমাকে ঘিরে ধরে রেখেছিল। এর মধ্যে নতুন একটা ঘটনা ঘটত। তা হলো, আমার ডান পাশে কেউ বসতে পারতো না। একদিন ক্লাসে কাইয়ুম নামে এক বন্ধু আমার ডান পাশে বসে পড়েছে। এমন সময় পরী চলে আসে। সে এসে আমার পেছনে দাঁড়ায়। কাইয়ুমের জন্য পরীটা বসতে পারছিল না। তখন পরীটা কাইয়ুমের কাঁধে একটা ধাক্কা দেয়। অবাক হয়ে কাইয়ুম বলল, সাইব ভাই, তুমি আমাকে ধাক্কা দিয়েছো? আমি বললাম, কই না তো। কাইয়ুম বলল, নরম হাতের একটা ধাক্কা অনুভব করলাম, এটা কিসের? আমি আর ভয়ে কিছু বলি নাই, কিন্তু কাইয়ুম এই ঘটনা সবাইকে বলে দেয়। এ নিয়ে কেউ কেউ কত রং তামাশা, আবার কেউ কেউ বলে, ভাই তোরা যে যা বলিস সাইফের কাছে কিছু একটা আছে। সেদিন গোপনে মিজান আমাকে বলে, বন্ধু, জীবনে কোনোদিন পরী দেখি নাই, আমি জানি তোর সাথে পরী আছে, আমাকে একবার দেখার ব্যবস্থা করে দে না ভাই, আমার পরী দেখার খুব ইচ্ছা। মিজানের এই কথা শুনে আমি বললাম, দেখি, সেরকম সুযোগ আসলে চেষ্টা করব। এভাবে দিন কাটতে থাকে। 2015 সালের শেষের দিকে আমার 10 পারা মুখস্থ হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ। সেই সময়ের একদিন রাত্রে আমি বারান্দায় বসে পড়ছি, সবাই ঘুমিয়ে পড়েছে। তখন পরী আমার সামনে আসে। সে বলে, তোমার তেলাওয়াত যত শুনি ততই মুগ্ধ হই। আমি অনেক সময় ভাবি আর কখনো তোমাকে দেখা দেব না, কিন্তু ঠিক তখনই তোমার তেলাওয়াত শোনার জন্য আমি ব্যাকুল হয়ে পড়ি। তুমি চিন্তা করবে না, একদিন আমি নিজ থেকেই চলে যাব। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমাকে তাড়ানোর জন্য ওঝা কবিরাজও ডাকতে হবে না, আমি নিজেই চলে যাব। পরীর কথা শুনে আমি ভালো মন্দ কোনো উত্তর দিলাম না। আসলে সে আমার সামনে আসলে সেভাবে আমি কিছু বলতেও পারতাম না। আমি শুধু তার কথা শুনতাম। কিছুক্ষণের মধ্যে আমার ঘুম আসে। আমি তার কাছ থেকে বিদায় নিয়ে ভিতরে চলে যাই। এরপর তার সাথে আসলে আমার একটা ভালো সম্পর্ক হয়। সে আমার ক্ষতি করতো না। তারপর থেকে দিনের বেলায়ও কখনো কখনো একা থাকলে সে আমার কাছে আসতো। অনেক সময় ছাত্ররা দেখতো যে আমি একা একা হাসছি বা কথা বলছি। এভাবে কাটে আরও অনেক দিন। সময়টা 2016 সালের মাঝামাঝি। তখন সবে 15 পারা মুখস্থ হয়েছে। একদিন গভীর রাত্রে পরী আসে। সে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। ওর হাতের স্পর্শে আমি কারো উপস্থিতি টের পেলাম। সাথে সাথে ঘুম ভেঙে যায়। দেখলাম সে এসেছে। আমি বললাম, এত রাত্রে কেন আসলেন? আমার তো ভোর রাতে উঠতে হবে। সে বলল, তোমার জন্য পিঠা নিয়ে এসেছে, একসাথে খাবো, তাই আসতে হলো। এরপর আমি 2-1টা পিঠা খেলাম, সেও আমার সাথে খেলো। আমি বললাম, এবার হয়েছে, এখন জলদি করে চলে যান, আমাকে ঘুমাতে হবে, ভোর 3টায় আবার উঠতে হবে। তারপর সে আমার কথা মতো চলেও গেল। আমিও ঘুমিয়ে পড়ি। অনেক রাত তখন। আর এক রাতে ঘটে এক অদ্ভুত ঘটনা। আমি বারান্দায় বসে বসে পড়ছি। এমন সময় কে যেন আমার নাম ধরে বলল, সাইফ, এদিকে তাকাও। আমি তাকিয়ে দেখলাম পরীটা এসেছে। সুন্দর করে হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। আমি কিছু বললাম না। সে নিজে নিজেই আমার সামনে এসে বসলো, বলল, কেমন আছো? এভাবে এক কথা দুই কথা, এর মধ্যে হঠাৎ করে আমার হাতটা ধরে বলল, সাইফ, তুমি আমাকে আপনি করে আর বলো না, আমাকে তুমি করে বলবে।
তখন সত্যি কথা বলতে আমি লজ্জা পেতাম। নিজের ভালো মন্দ বোঝা শুরু করার আগে আমাকে আমার পরিবার এখানে ভর্তি করিয়ে দেয়। সেই থেকে আমি এখনও পড়াশোনা করি। রাস্তাঘাটে মহিলাদের দেখলে মাথাটা নিচু করে পথ অতিক্রম করি। সেখানে তুমি করে বলা বা ডাকা অনেক কঠিন ব্যাপার আমার জন্য, বিশেষ করে ওই বয়সে। আমি জাস্ট বলেছি ঠিক আছে, আমি চেষ্টা করব। তখন সে বলল একটু বসো, আমি এখনই আসছি। তখন আমি লক্ষ্য করলাম পইটা সিঁড়ি বেয়ে একটু নিচে নামলো, এরপর উধাও। তারপর 2 থেকে 3 মিনিটের মধ্যেই বোধহয় ফেরত আসলো। সময়টা এরকমই হবে। সে বলল তোমার জন্য মিষ্টি এনেছি, খাও। আমি মিষ্টি খেলাম, সেও আমার সাথে খেলো। এর কিছুক্ষণ পর আমার ঘুম আসলো। আমি বিদায় নিয়ে ঘুমাতে চলে গেলাম। সত্যি কথা বলতে এক একটা মিষ্টির সাইজ ছিল অনেক বড়, পুরো হাত জুড়েই থাকতো মিষ্টিটা। আর পিঠার এত সুন্দর কারুকার্য, অনেক সুন্দর সুন্দর ফুল আঁকা, অনেক স্বাদ। আমি খেতে ভয় পেতাম, ভাবতাম খেলে আবার কিছু হবে না তো। এরপর থেকে সে মাঝে মাঝে নানান রকম হালকা বা শুকনো খাবার আমার জন্য নিয়ে আসতো। সেসব খাবার ছিল খুবই সুস্বাদু। একদিন আমি ছুটি নিয়ে বাড়িতে গেলাম। আম্মুকে বললাম এরকম এরকম পিঠা বানাও, কিন্তু সেম সেম পিঠা হতো না, আঁকা বাঁকা হতো, মিষ্টি বেশি কম হতো। আম্মু বলতো এসব আজগুবি রকমের পিঠা তুই কোথায় খেয়েছিস, সেটা তুই নিজেই ভালো জানিস। আমি বাবু এসব পিঠার নাম জীবনও শুনি নাই, আর এসব পিঠা আমি কখন আগে তৈরিও করি নাই। এদিকে যেতে যেতে 2016 সালের শেষ সময় চলে আসে। তখন কিন্তু আমার 19 পারা মুখস্থ হয়ে গিয়েছে। একদিন হাফেজ সাহেব হুজুর বললেন এত কম পড়া দিলে কি চলবে, আর একটু বেশি পড়া দিতে হবে তো। আমার ইচ্ছা তোমাকে, শুধু তোমাকে না, তোমাদের 17 জনকে একসাথে পাগড়ি দিব, অর্থাৎ 17 জনকে একসাথে বিদায় দেবে হাফেজ বানানোর পর। তখন হুজুর বললেন এখন থেকে দৈনিক 3 পৃষ্ঠা করে মুখস্থ করে শোনাতে হবে, কষ্ট করো, ইনশাল্লাহ সফল হবে। তখন আমার পড়াশোনার চাপও বেড়ে গেল। দিনরাত এক করে তিলাওয়াত করতাম, আর ওই বইটা আমার পড়া শুনতো। পড়ার চাপ বাড়ার সাথে সাথে আমার সাথে বারান্দায় আরও কয়েকজন পড়তে আসতো, কারণ তাদেরও দ্রুত শেষ করতে হবে। হাফেজ সাহেব হুজুর তাদেরকেও বলেছেন দ্রুত শেষ করতে। এই কারণে পড়ি আমার সাথে আসলে দেখা করতে পারতো না। ফলে মাঝে মাঝে সবাই ঘুমিয়ে পড়লে সে গভীর রাত্রে আমার সাথে দেখা দিত। একদিন রাত্রে পড়ি এসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। ওর হাতের স্পর্শে আমার ঘুম ভেঙে গেল। দেখলাম সে আমার পাশে বসে আছে। আমি বললাম এত রাত্রে কেন এসেছেন? সে বলল তোমার সাথে গল্প করব। এরপর অনেক কথা হলো। আমি বললাম যদি রাগ না করো তাহলে একটি কথা বলবো। তখন সে আমাকে বলার জন্য ইশারা দিল। আমি বললাম আমার এক কাছের বন্ধু অনেক অনুনয় বিনয় করে আমাকে বলেছে সে তোমার সাথে দেখা করতে চায়। সে এসব কথা কাউকে বলবে না বলে সে প্রতিশ্রুতিও দিয়েছে। একথা শুনে পড়ি বলল ঠিক আছে, আমি দেখা দিব, কিন্তু সে আমাকে দেখতে পাবে না, তবে সে আমার উপস্থিতি টের পাবে। কাল বিকেলে তোমরা দুজন ছাদে এসো। যথাসময় পরদিন মিজানকে সাথে নিয়ে ছাদে গেলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, কারো আসার নাম নেই। হঠাৎ করে দেখলাম ছাদের শেষ প্রান্ত থেকে সে হেঁটে হেঁটে আমাদের দিকে আসছে। আমি মিজানকে বললাম বন্ধু প্রস্তুত হয়ে যা, পরি এসেছে। পরি আমাদের সামনে এসে সালাম দিল। আমি উত্তর দেওয়ার আগেই মিজান বলে উঠল ওয়ালাইকুম আসসালাম। আমি তো অবাক। তখন বুঝলাম মিজানকে উপস্থিতি জানান দিয়েছে পরিটা। এরপর পরি বলল এখন আর না, তোমরা এখন যাও। তখন আমি মিজানকে সঙ্গে নিয়ে চলে আসি। প্রতিনিয়ত পরির সাথে আমার দেখা হতো, কথাও হতো। 2017 সালের একদম প্রথম দিকের কথা। তখন শীতকাল ছিল, 20 পারা মুখস্থ হয়ে গিয়েছে। এই বছর শেষ হলে আমি হাফেজ হব। তখন থেকে আমি ব্যতিক্রমী স্বপ্ন দেখতে শুরু করি। প্রায় প্রতিদিন একই ধরনের স্বপ্ন দেখতাম। সেটা কীরকম তা একটু খোলাসা করে বলি। স্বপ্নের মধ্যে দেখতাম আমি ভিন্ন ভিন্ন জগতে আছি। এই ফুলের বাগানে, এই সাগরে, এই পাহাড়ে, এই পর্বতে, এই আবার কোনো এক অচেনা দেশে। সেখানে সেই পরী আমাকে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। এ ধরনের স্বপ্ন মাঝে মাঝে আমি দেখতাম। প্রথম স্বপ্নটা ভুলে যেতাম, কিন্তু বারবার দেখার ফলে মুখস্থ হয়ে গিয়েছিল। পরী সংশ্লিষ্ট স্বপ্ন। এ কারণে স্বপ্নের কথা কাউকে বলতাম না। পরীর বিষয়ে যে কোনো তথ্য কোনো মানুষকে বলতে গেলে অপমান হওয়ার ভয় তো ছিলই। সেজন্য কখনো কাউকে কিছু বলতাম না। একদিন একটি ঘটনা ঘটে। আসরের পর সবার সাথে আমিও খেলাধুলা করছিলাম। এমন সময় পরী মাদ্রাসার বারান্দা থেকে আমাকে ডাক দেয়, বলে
সাইফ এদিকে এসো। আমি কাছে গেলাম। সে বলল, চলো হেঁটে হেঁটে কথা বলি। কথা বলতে বলতে ছাদে গেলাম। সন্ধ্যার কিছুক্ষণ আগে আমি বিদায় নিয়ে চলেও আসি। এরপর যখন আমি মাদ্রাসার ভেতরে ঢুকি তখন আমার বন্ধুরা বলছে, কিরে পালিয়ে বাড়ি গেছো, হুজুরের সাথে দেখা করেছো? তখন আমি মিজানকে বললাম, বন্ধু ওরা এসব কি হাবিজাবি বলছে, আমি আবার কোথায় গেলাম? মিজান বলল, তুই তো 2 দিন ধরে মাদ্রাসায় ছিলি না, আমরা ভেবে নিয়েছিলাম তুই বাড়িতে গেছিস। কথা শুনে আমি তো অবাক। কিছুক্ষণ পর হুজুর ক্লাসে আসলেন, আমাকে দেখে কাছে ডাকলেন, বললেন, পালিয়ে বাড়ি গেছিস কেন? বলা নেই কওয়া নাই, মামা বাড়ির আবদার। এভাবে কেউ বাড়িতে যায়? আমাদের একটা দায়িত্ব আছে না, যদি কিছু হয়ে যেত। হুজুর তো বেশ বকাঝকা করলেন, এই বলে আমাকে কয়েকটা লাঠির বাড়ি লাগিয়ে দিলেন। তারপর ক্লাসে বসালো। ক্লাস শেষে ভাবতে লাগলাম, আমি 2 দিন কোথায় ছিলাম? তো তুমি তো কিছুই মনে করতে পারি নাই, আর আমি তো বাড়িতেও যাই নাই, তাহলে কোথায় ছিলাম? আমি তো ছাদে গেলাম, তারপর আবার নিচে নেমে আসলাম। আমি এসব কথা আপন মনে ভাবছিলাম। ভাবতে ভাবতে আবছা আবছা মনে পড়ল। আমি যতটুকু মনে করতে পারছি তা হলো, আমি 2 দিন পরিদেশে ছিলাম। প্রথমে ওদের বাড়িতে প্রবেশ করার সাথে সাথে আমাকে একটি সাদা রঙের জুব্বা পরার জন্য দেয়। ঢিলে ঢালা জুব্বা, পরিবেশটা অনেক সুন্দর, মনে হলো রাজার বাড়ি। ঝিলিমিলি আলো জ্বলছে, কিন্তু বৈদ্যুতিক ব্যবস্থা নেই কোনো। বৈদ্যুতিক ব্যবস্থা ছাড়া এই আলোগুলো কিভাবে জ্বলছে এটা আমি ঠিক বুঝতে পারছিলাম না। পরে আমার সাথে তার পরিবারের সদস্যদের পরিচয় করিয়ে দেয়। ওখানে অনেক লোকজন, মানুষের মতোই তাদের আকৃতি, কিন্তু সাধারণ মানুষের থেকে কিছুটা আলাদা, বেশ লম্বা দেখতে তারা। একটু পর তাদের দেখা দেখি আমিও নামাজ কালাম পড়ছি, কিন্তু কোন ওয়াক্তের নামাজ পড়ছি সেটাও আমার মনে নাই। আমাকে মেহমানদারি করছে, বিভিন্ন রকমের খাবার সামনে দিয়েছে। আমার থাকার জন্য একটি রুম দিল। ঘরের খাটটি আমাদের মতো না, একদম আলাদা, সাদা রঙের। কি দিয়ে তৈরি আসলে আমি ঠিক বুঝতে পারি নাই। এটা কি কোনো কাঠ দিয়ে তৈরি, মাটি দিয়ে তৈরি, পাথর দিয়ে তৈরি, না লোহা দিয়ে তৈরি, এটা আমি কোনোভাবে বুঝতে পারি নাই। পরদিন পরিটা অনেক সাজুগুজু করে, সারা গায়ে সোনার গহনা, চুলের মধ্যে একটা ফুল লাগানো। সে আমার কাছে এসে বলল, চলো ঘুরতে যাব। যেসব জায়গায় আমাকে নিয়ে গেছে মনে হচ্ছে এগুলো আমার সবই আমার পরিচিত। মনে হলো এর আগে আমি এসব জায়গায় এসেছি। স্বপ্নের মধ্যে যেসব জায়গায় আমাকে নিয়ে যেত ঠিক সেরকমই মনে হলো। এরপর আমার আর কিছুই মনে নাই। তবে আসার সময় শরীরে পরা জুব্বাটি তারা রেখে দেয়, শুধু এতটুকুই মনে আছে। কিন্তু ছাদ থেকে কিভাবে ওদের দেশে গেলাম, কিভাবে ছাদে ফেরত আসলাম, এর উত্তর আমার কাছে নাই। তবে বিষয়টি মনে হচ্ছে কল্পনার মতো, একরকম স্বপ্নই বলতে হবে। স্বপ্ন দেখলে মানুষ যেভাবে ভুলে যায়, ঠিক সেভাবে আমিও ভুলে গিয়েছিলাম। স্বপ্নের কথা অনেক কষ্ট করে মনে করতে হয়, আমাকেও সেভাবেই মনে করতে হচ্ছে। আমার সাথে আরও কি হয়েছে তা আমি পুরোপুরি মনে করতে পারি নাই। এই বিষয়টি কখনো কাউকে বলিও নাই, শুধু আমার মধ্যেই সীমাবদ্ধ রেখেছি। এক রাতে ঘটে আরেকটি মর্মান্তিক ঘটনা। খাওয়া দাওয়া শেষ করে কেবল শুয়েছি, কাঁথা মুড়ি দিয়ে চোখ বন্ধ করে রাখলাম। হঠাৎ করে মনে হলো আমার পাশে কেউ শুয়ে আছে। আমি কম্বলটা সরিয়ে চোখ তুলে তাকাই, দেখলাম পরীটা এসেছে। আমি বললাম, মাত্র সবাই শুয়েছে, আমি বসে বসে কথা বলতে গেলে সবাই বুঝে ফেলতে পারে। তুমি এখন কেন আসলে? তুমি চলে যাও, কাল কথা হবে। সে বলল, মাত্রই তো এলাম, একটু থাকি, তারপর না হয় যাই। আমি বললাম, গেলে যাও, না গেলে যা মন চাই তাই করো, আমি ঘুমাইলাম। এই বলে আমি কম্বল মুড়ি দিলাম। এর মধ্যে সে আমার কম্বল টেনে ঢুকে পড়ল। আমি বললাম, তোমাকে চলে যেতে বললাম, তবুও গেলে না কেন? সে বলল, এই তো চলে যাব। তারপর কি আর করার, সে গল্প করা শুরু করলো। এদিকে আমাদের মধ্যে অনেকেই লুকিয়ে মোবাইল ব্যবহার করত। বিশেষ করে রাতের বেলা ছাত্ররা কাঁথা কম্বল মুড়ি দিয়ে মোবাইলে কার্টুন দেখত। কারা কারা মোবাইল ব্যবহার করে সেটা জানার জন্য হাফেজ সাহেব হুজুর মাঝে মাঝে কিন্তু চেক করতে আসতেন। হুট করে কারো লেপ বা কম্বল টান দিয়ে সরিয়ে ফেলতেন। বিশেষ করে মোবাইল দেখতে হলে কেউ কাত হয়ে একপাশে শুয়ে থাকবে, আবার কেউ মোবাইল যদি বুকের উপর ধরে রাখে হাতটা একটু উঁচু থাকবে। এরকম যারটা সন্দেহ হতো হুট করে এই কাঁথা কম্বল টান দিতেন, আর তখন যাকে পাওয়া যেত তাকে ভীষণ শাস্তি দিতেন। কারণ মাদ্রাসায় এভাবে মোবাইল ফোন ব্যবহার করা উচিত নয়, এটা নিয়মের মধ্যেও পড়ে না। কারণ ভোরবেলা উঠতে হবে। যদি বাচ্চারা এরকম মোবাইল ফোন ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে যায় তাহলে শরীরেরও ক্ষতি হবে, ভোরবেলা উঠতে পারবে না, লেখাপড়ারও ক্ষতি হবে। এই জন্যই মূলত এই কঠোর নিয়ম। তো হুজুর ওই রাত্রে এক এক করে কাঁথা কম্বল সরিয়ে চেক করছেন। আমি এসব খেয়াল করি নাই। আমি কম্বল মুড়ি দিয়ে
পরিটার সাথে গল্প করছিলাম। হুজুর যখন আমার বিছানার পাশে পা রাখলেন তখন হুজুরের পা পড়ে গিয়ে পরীর শরীরে। তখন পরীটা রেগে ফায়ার। পরীটি হুজুরকে তুলে একটা বিশাল জোরে ধাক্কা মারল। হুজুর অনেক দূরে একদম দেয়ালের শেষ কোনায় ছাত্রের ট্রাঙ্কের উপরে গিয়ে ধপাস করে পড়ল। হুজুর একটু ভারী মানুষ ছিলেন, ফলে ট্রাঙ্ক একদম চ্যাপ্টা হয়ে যায়, আর এই কারণে বিকট এক আওয়াজ হয়। শব্দ শুনে ছাত্র ভাইয়েরা উঠে পড়ে। সঙ্গে সঙ্গে একজন গিয়ে রুমের লাইট জ্বালায়। ঠিক তখনই পরী রাগে জ্বলতে জ্বলতে চলে যায়। হুজুর কোমরে প্রচণ্ড ব্যথা পেয়েছেন। ছাত্ররা হুজুরের কোমরে তেল মালিশ করে দিতে লাগলেন। হুজুর বললেন, আমি এত ভারী একটা মানুষ, আমাকে তুলে আছাড় মারার শক্তি তো সাইফের নাই। এই কাজ সাইফ কখনোই করতে পারবে না। শুধু সাইফ কেন, এখানে এমন কোনো স্টুডেন্ট নাই যে এই কাজটা করতে পারে। নিশ্চয়ই ওর সাথে কিছু একটা আছে। আমি এতদিন তো শুনেছি শুধু, আজ আমি নিজেই সাক্ষী। এই ঘটনার পর হুজুর কিন্তু দীর্ঘদিন অসুস্থ ছিলেন, অনেক চিকিৎসা তাকে করতে হয়েছিল। আস্তে আস্তে উনি সুস্থ হয়েছিলেন যদিও। তো এতক্ষণ তো আসলে প্রিয় লিসেনার্স সাইফের মতো করে আমরা বলার চেষ্টা করেছি, কিন্তু এবার লিসেনারদের বোঝার সুবিধার্থে বাকি অংশটা আমরা ইব্রাহিম ভাই যেভাবে শেয়ার করেছেন সেভাবে শেয়ার করতে শুরু করি। চলুন। এই অংশগুলো ছাত্ররা এবং পরিবারের সদস্য, স্থানীয় লোকজন যারা আছেন তাদের মুখে শোনা। এতক্ষণ তো আমরা শুনলাম ঘটনার সারমর্ম, একটা অংশের সারমর্ম। এবার ঘটনার অন্য অংশে আসি। হুজুরের সাথে মর্মান্তিক এই ঘটনা ঘটার কিছুক্ষণ পর হঠাৎ করে সাইফ অস্বাভাবিক আচরণ শুরু করলো। তখন হাফেজ সাহেব, হুজুর ও ছাত্ররা বিষয়টি লক্ষ্য করলো। সেটা হলো সাইফ চোখ দুটো বড় করে তাকিয়ে আছে। চোখ দুটো একদম টকটকে লাল, চোখে কোনো পলক পড়ছিল না, চোখ দিয়ে আপনা আপনি পানি ঝরছিল এবং প্রচুর ছটফট করছিল সাইফ। কয়েকজন ছাত্র সাইফকে শক্ত করে ধরে রেখেছিল। হাফেজ সাহেব হুজুর এই অবস্থা দেখে তৎক্ষণাৎ 2 জন ছাত্রকে সেই রাতেই সাইফের বাড়িতে খবর পাঠান। সাইফের নানা বাড়ি মাদ্রাসার কাছাকাছি। উল্লেখ্য যে আরেকজন শিক্ষক ছিলেন যার নাম হচ্ছে মোয়াল্লেম হুজুর। তার আসল নামটি সাইফ অবশ্য বলেনি, তবে তিনি স্থানীয় লোকমুখে মোয়াল্লেম হুজুর নামে পরিচিত। তিনি স্থানীয় ছিলেন বলে রাত্রে বাড়িতে অবস্থান করতেন। বর্তমান হাফেজ সাহেব হুজুর যেটা করলেন তা হলো অন্য 2জন ছাত্রকে দিয়ে মোয়াল্লেম হুজুরকে খবর পাঠালেন যাতে তিনি জলদি মাদ্রাসায় চলে আসেন। মোয়াল্লেম হুজুরকে ডেকে পাঠানোর কারণ হলো সাইফের সাথে কোনো জিন আছে কিনা বা তাকে কোনো জিন আসর করেছে কিনা সেটা পরীক্ষা করার জন্য এই মোয়াল্লেম হুজুরকে খবর দেয়া। মোয়াল্লেম হুজুর একসময় প্যারানর্মাল কাজগুলো রুকিয়ার মাধ্যমে সমাধান করতেন, কিন্তু কোনো একটি সমস্যার কারণে তার ওস্তাদ তার সনদ তুলে নেয়। সনদ তুলে নেওয়ার অর্থ হচ্ছে তাকে এই কাজের যে অনুমতি দেওয়া হয়েছিল তিনি এই অনুমতিটা প্রত্যাহার করেন এবং বলে দেন যে তোমাকে যে এজাজত বা অনুমতি দেওয়া হয়েছিল সেই অনুমতিটা প্রত্যাহার করা হলো। এখন তুমি যদি করো, যে বিপদ আপদ হতে পারে তার জন্য সম্পূর্ণ তোমার দায়ভার। তো যেহেতু তার ওস্তাদ কোনো এক বিশেষ কারণে তার সনদ তুলে নিয়েছিলেন, ফলে তিনি এই কাজগুলো আর করতেন না। এরপর জরুরি তলব পেয়ে যথারীতি মোয়াল্লেম হুজুর মাদ্রাসায় উপস্থিত হন, আর কিছুক্ষণের মধ্যেই সাইফের পরিবারের সদস্যরা মাদ্রাসায় চলে আসে। মোয়াল্লেম হুজুর সব কথা শুনে একটা সরিষার তেলের বোতল চাইলেন। বোতলের মুখ খুলে কিছু একটা তেলাওয়াত করলেন। এরপর বোতলের মধ্যে ফু দিলেন। তারপর সরিষার তেলের মধ্যে শুধু একটি আঙ্গুল ভিজিয়ে সাইফের কানের মধ্যে আলতো করে ঢোকালেন। এই কাজটি করার সঙ্গে সঙ্গে সাইফ দৌড়ে পালানোর চেষ্টা করলো। তৎক্ষণাৎ মোয়াল্লেম হুজুরের নির্দেশে কয়েকজন ছাত্র সাইফকে ধরে ফেলল, কিন্তু এক পর্যায়ে সাইফ ছুটতে সক্ষম হলো। সঙ্গে সঙ্গে একাকী ভাসমান হয়ে নাকি উপরের দিকে উঠতে শুরু করলো। কয়েক সেকেন্ড সবাই হতভম্ব হয়ে তাকে দৃশ্য দেখলো। সঙ্গে সঙ্গে মোয়াল্লেম হুজুর বললেন, তোমরা কেউ ভয় পেও না, দ্রুত দরজা জানালা বন্ধ করে দাও। সাথে সাথে দ্রুত দরজা জানালা বন্ধ করে দেওয়া হলো। এরপর মোয়াল্লেম হুজুর বললেন, আমার সাথে সাহসী 2 জন ছাত্র আসো। এরপর মোয়াল্লেম হুজুর দোয়া দুরূদ পড়তে লাগলেন। আল্লাহর অশেষ রহমতে আস্তে আস্তে সাইফ শূন্য থেকে নিচে নামতে শুরু করলো। সঙ্গে সঙ্গে মোয়াল্লেম হুজুরের নির্দেশে 2 জন ছাত্র সাইফকে ধরে ফেললো। এরপর মোয়াল্লেম হুজুর অনেক দোয়া কালাম পরে ঝাড়ফুঁক করলেন। সঙ্গে সঙ্গে সাইফ সেন্সলেস হয়ে গেল। তারপর পানির ছিটা দেওয়ার পর জ্ঞান ফিরল। এসব ঘটনা সাইফের পরিবারের সদস্যরা অসহায়ের মতো দেখল। তারা কিছুই বুঝে উঠতে পারল না। পরিবেশটা একটু শান্ত হওয়ার পর মোয়াল্লেম হুজুর সাইফের পরিবারের সদস্যদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি নিশ্চিত হয়েছি যে সাইফকে জিনে আসর করেছে। এই অবস্থায় এখানে থাকলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
আর এতগুলো ছাত্রের মাঝে ওকে রাখা ঠিক হবে না, বরং আপনারা ওকে বাড়িতে নিয়ে যান এবং দ্রুত ভালো কোনো হুজুর বা কবিরাজ দেখান। আমি এর ট্রিটমেন্ট করতে পারবো না, যেহেতু আমার সনদ আমার ওস্তাদ তুলে নিয়েছেন, যার কারণে আমি ট্রিটমেন্ট করলে আমারও ক্ষতি হতে পারে, সাইফেরও ক্ষতি হতে পারে। তখন পরিবারের সদস্যরা সাইফকে বাড়িতে নিয়ে আসে। প্রতিমধ্যে সেরকম কোনো সমস্যা হয়নি। সাইফের নানা বাড়িতে 7 জন সদস্য ছিল, নানি, তারপরে আন্টি মানে সাইফের আম্মু, বড় মামা, ছোট মামা, বড় মামার এক ছেলে মানে মামাতো ভাই, তারপর এক মেয়ে মানে ছোট ভাগ্নি, আর হচ্ছে ছোট মামার এক ছেলে। এই কয়জন এক বাড়িতে গেরস্থ পরিবারের মধ্যে একান্নবর্তী পরিবারেই থাকতো। সেই রাত্রে কেউই ঘুমাতে পারেনি, সবাই সাইফের পাশে বসেছিল। পরদিন থেকে শুরু হয় অদ্ভুত আচার আচরণ, শুরু হয় এক কালো অধ্যায়ের। সাইফের কাছে বেনামাজি কেউ আসলে সাইফ খারাপ ব্যবহার করত। একদিন পাশের বাড়ির একটি মেয়ে সাইফদের বাড়িতে আসলো। তখন সেই মেয়েটির মাথায় কাপড় ছিল না। হঠাৎ সাইফ গিয়ে ওই মেয়েটির চুল ধরে দেয় প্রচণ্ড জোরে এক টান। এক মুঠে যতগুলো চুল ধরতে পেরেছিল ঠিক ততখানি চুল ছিঁড়ে সাইফের হাতে চলে আসে। তখন ওই মেয়েটা প্রচণ্ড ব্যথা পায়, ব্যথার চেয়ে ভয়ও আসলে বেশি পেয়েছিল। সাইফের সঙ্গে কিছু একটা আছে, এটা আশেপাশের লোকজনও বুঝতে পারে। এই কথা কিভাবে যেন ওই মেয়ের কানে গিয়েছিল, এজন্যই মূলত সাইফকে সে দেখতে এসেছিল। আর দেখতে এসে এই ধরনের বিপর্যয়ের মুখে পড়ে ওই মেয়েটা। এই ঘটনা সাইফের পরিবারের সদস্যরা দেখে খুবই ভয় পায়। নর্মালি কি হয়, আমরা কোনো অন্যায় করলে পরিবারের সদস্যরা শাসন করে, কিন্তু সাইফের বেলায় একদমই ভিন্ন। উল্টো পরিবারের সদস্যরা সাইফকে ভয় পাওয়া শুরু করে। সহজে সাইফের কাছাকাছি কেউ আসতে চাইতো না। সাইফের নানি বৃদ্ধা মানুষ, তিনি বলতেন, হায় রে আমার নাতিরে কি হলো, গত সপ্তাহে দেখলাম একদম ভালো, আমার সাথে কত সুন্দর করে কথা বলল। এই সমস্ত কথা বলে ওর নানি খুব কান্নাকাটি করতেন। এদিকে সাইফের 2 মামা প্যারানরমাল বিষয়ে আসলে যাতে সমাধান করা যায়, যিনি এরকম কাজ করতে পারেন বা সমাধান করতে পারেন, এরকম লোক খুঁজতে থাকেন। এইভাবে একদিন যায়, 2 দিন যায়, 3 দিনের দিন একজন কবিরাজের সন্ধান পাওয়া যায়। মামা কবিরাজের সাথে সাক্ষাৎ করে। তখন মামা কবিরাজকে সব কিছু খুলে বলে। কবিরাজ সব কিছু শুনে একটু ভাবলো, তারপর তিনি একদিন সময় নেয়। সময় নেওয়ার পর উনি বলেন যে ঠিক আছে আমি যাব বলে আশ্বস্ত করলেন। তিনি একদিন পর আর আসলেন না। সাইফের পরিবারের সদস্যরা তো অবাকই হলেন। সাইফের পরিবারের সদস্যরা পুনরায় কবিরাজের সাথে যোগাযোগ করলেন। তখন কবিরাজ অদ্ভুত একটি তথ্য দিলেন। কবিরাজ বললেন, আমি আমার রিচুয়ালের মাধ্যমে পাখির শরীরে শেয়াল কাটা প্রবেশ করিয়ে আপনাদের বাড়িতে চালান করি। সে যদি বেঁচে ফিরতো তাহলে আমি আপনাদের সমস্যা নিয়ে কাজ করতাম, কিন্তু আপনাদের বাড়িতে এমন এক শক্তি বা ক্ষমতাবান কেউ আছে বা শক্তিশালী কেউ আছে, তার সামনে আমার বিদ্যা তুচ্ছ, আমি এই কাজ করতে পারবো না। কবিরাজ স্পষ্ট করে জানিয়ে দেয়, শুধু শুধু আমার পেছনে টাকা নষ্ট করে কোনো লাভ হবে না, আপনারা ভালো কোনো হুজুর কবিরাজ দেখান। তখন সাইফের পরিবারের সদস্যরা নিরাশ হয়ে ফেরত আসে। পরিবারের সবাই খুব কান্নাকাটি শুরু করে, বিশেষ করে সাইফের মা, উনি খুব কান্নাকাটি করত। দিন নাই রাত নাই, সাইফের 2 মামা আবার ওঝা কবিরাজ খোঁজা শুরু করে। আসলে বিপদের সময় কখনোই ঠিকঠাক মতো হিসাব মেলে না। এদিকে ওঝা ফকিরের কোনো সন্ধানও মিলছে না। 2 দিন পর একজন সনাতন ধর্মাবলম্বী তান্ত্রিকের খোঁজ মেলে। কর্ণকাঠি নামক একটি গ্রাম আছে। এই গ্রামের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়। বরিশাল বিশ্ববিদ্যালয় এখনও সিটিতে অন্তর্ভুক্ত হয়নি, মূলত সেই সময়ের কথা বলছি, এজন্য নলছিটি থানার অধীনে সেটা ছিল। এজন্য মূলত গ্রাম বলা। এই কর্ণকাঠি গ্রামের আশেপাশের একটি জায়গায় একজন ভালো তান্ত্রিক আছে, তার অনেক নামডাক আছে। তিনি সাধক টাইপের তান্ত্রিক। লোকমুখে প্রচলিত আছে তার অসংখ্য শীর্ষ জিন রয়েছে। তো এই শীর্ষ জিনগুলো তাকে গুরু মানে, তাই স্থানীয় লোকজনদের কাছে তিনি বেশ পরিচিত। তার সাথে দ্রুত যোগাযোগ করতে খুব একটা বেশি ভোগান্তি পোহাতে হয়নি। সব ঘটনা তান্ত্রিককে মামারা বলেন, তিনি সব কিছু শোনেন। এরপর তিনি বললেন, আমার জন্য ততটাও সহজ হবে না কাজটা করা, আমি সমাধান করতে পারবো কি না জানি না, কিন্তু আমার
সবটুকু সামর্থ্য উজাড় করে দিয়ে উপকার করার চেষ্টা করব। বিষয়টি নিয়ে আমাকে ভাবতে সময় দিতে হবে। আমি 2 দিন পর আপনাদের বাড়িতে যাবার চেষ্টা করব। এই 2 দিন আপনাদের ছেলেকে প্রয়োজনে বেঁধে রাখবেন, কোনোভাবেই ছেড়ে রাখবেন না। ঘরের ভেতরে রাখবেন, তাও রাখতে না পারলে ওই যে বেঁধে রাখার পরামর্শ দিলাম। আর সবসময় চোখে চোখে রাখতে হবে, কারণ এই 2 দিনের মধ্যে বড় ধরনের কোনো অঘটন ঘটেও যেতে পারে। এরপর মামা তান্ত্রিকের কথায় সম্মতি দিয়ে বিদায় নিয়ে বাড়িতে চলে আসেন। তান্ত্রিকের কথা মতো মামা সাইফকে বিছানার উপরে লোহার শিকল দিয়ে বেঁধে রাখলেন। এই কাজটি করার পর সাইফ কোনো কিছু খেত না। দিন দিন শুকিয়ে যেতে লাগলো, চেহারাও ভেঙে যেতে লাগলো। এদিকে যথারীতি 2 দিন পর ওই তান্ত্রিক বাড়িতে আসলেন। তিনি এসে প্রথমে ঘরের মধ্যে প্রবেশ করে মহিলা আর বাচ্চাদের অন্য একটি ঘরে চলে যেতে বললেন। তান্ত্রিকের কথা মতো 2 মামা সাইফের 2 হাত দুজন এবং 2 দিক থেকে ধরে রেখেছেন আর কি। এরপর তান্ত্রিক মোমবাতি, আগরবাতি, ধূপ জ্বালিয়ে ঘরের মাটিতে বসে রিচুয়াল শুরু করেন। এর কিছুক্ষণ পর তান্ত্রিক সাইফের মুখমণ্ডলের সামনে একটি মাটির মূর্তি বের করেন। মূর্তিটার সামনে ধরে সাইফকে উদ্দেশ্য করে বলেন, কেন এসেছিস? তোরা কতজন আছিস? কবে এসেছিস? আর কি চাস? মানে মানে খুলে বল। তখন সাইফের ভেতর থেকে জিন উত্তর দেয়, আমরা কয়জন আছি সেটা জানার তুই কে? ভালোই ভালো এখান থেকে চলে যা। তান্ত্রিক বলে, ও খুব ভালো ছেলে, আমি ওর ধর্মের না, কিন্তু আমি যখনই শুনেছি ও মাদ্রাসায় লেখাপড়া করে, ওকে তো আমি এভাবে ফেলে যেতে পারি না। আমার সর্বোচ্চটা দিয়ে ওকে বাঁচানোর চেষ্টা করব। ওর জীবনটা নষ্ট করে তোর কি লাভ বল? এরপর উত্তর আসে, সাইফকে আমরা চাই, বিনিময়ে তুই আমাদের কাছে যা চাইবি তাই পাবি। এরপর মামা বলে, আমাদের কোনো কিছু দরকার নাই রে, আমাদের ছেলেকে ফেরত দে। আমাদের ছেলেকে আমরা ফিরে পেলেই হবে, আমাদের কোনো কিছুর প্রয়োজন নাই। আমাদের ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে দাও। তখন সাইফের ভেতর থেকে উত্তর আসে, ঠিক আছে, তাহলে আমরাও দেখি কিভাবে ছেলেকে পাস। এরপর তান্ত্রিক সাইফের ছায়ার উপরে লাঠি দিয়ে অনেক পেটাতে লাগলো এবং মূর্তিকে সাইফের গলার কাছে চাপ দিয়ে ধরে লাগলো। তখন জিনেরা যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। হঠাৎ করে সাইফ একটি ঝাঁকুনি মেরে 2 মামাকে ছিটকে ফেলে দিল। সঙ্গে সঙ্গে মামা দুজন আবার কাছে এসে ধরার চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই ধরে রাখতে পারলো না। তখন সাইফ দাঁড়িয়ে পড়লে বসাতে পারছিল না তাকে, আবার শুয়ে পড়লে বসাতে পারছিল না। এই অবস্থা দেখে তান্ত্রিকও বেশ ঘাবড়ে যায়। তান্ত্রিক বিভিন্নভাবে শান্ত করার অনেক চেষ্টা করে। অনেকক্ষণ পর তান্ত্রিক কিছুটা শান্ত করতে সক্ষম হন। এরপর তান্ত্রিক মামাকে বলে, আমি যদি এখন জোরাজুরি করি তাহলে এই ছেলের ক্ষতির সম্ভাবনা আছে। আমার যতটুকু বিদ্যা জানা আছে সর্বোচ্চটুকু দিয়ে আমি চেষ্টা করব, কিন্তু একবারে সে সুস্থ হবে না, ধীরে ধীরে সুস্থ হবে, সময় লাগবে। ওর শরীরের উপর দিয়ে অনেক ধকল গেছে, ওর এখন বিশ্রামের প্রয়োজন। আগে সুস্থ হোক, আমি 3 দিন পরে আসব, তখন আবার কিছুটা সমাধান করার চেষ্টা করব। তাতেও যদি না হয় তাহলে কিন্তু আমার আর কিছু করার থাকবে না, কারণ আমার বিদ্যা ওখানেই শেষ হয়ে যাবে। এরপর তান্ত্রিক বাড়ির চারপাশে 4টা গজা লোহা গেড়ে দিল আর বলল, এই এরিয়ার বাইরে কোনোভাবেই যাতে সাইফ বের হতে না পারে, আপনারা সেদিকে খেয়াল রাখবেন। গোসলাদি যাবতীয় কাজ ঘরের মধ্যে করাবেন এবং তান্ত্রিক একটি শিশি বা ছোট্ট একটি বোতল দিয়ে বলল, এটা সকালে এবং সন্ধ্যায় ওর পায়ের তালুতে এবং হাতের তালুতে লাগিয়ে দেবেন। এরপর তান্ত্রিক বিদায় নিয়ে চলে যান। ওই বোতলের মধ্যে রক্ত জাতীয় কিছু ছিল, তবে সেটা কোনো পড়া রক্ত কিনা, মানে কোনো কিছু পড়ে দেয়া কিনা, এটা অবশ্য জানা যায়নি। ওই দিন গভীর রাত্রে হঠাৎ করে সাইফ বলে উঠল, সোনা, গয়না, হীরা, মণিমুক্তা সব দেব, শুধু ছেলেটাকে দিতে হবে। ওকে নিয়ে যাব, ওকে বিয়ে করব, তবে প্রতি মাসে এসে তোমাদের সাথে দেখা করে যাবে। এই কথা শোনার পর তখন সবাই অনেকে ভয় পায়, কিন্তু সাইফের আম্মা মানে আন্টি সাহস করে বলল, আমি এসব কিছুই চাই না, আমি আমার ছেলেকে চাই। জবাবে কোনো উত্তর এলো না, বরং বেশ খিটমিটে শব্দ করে একটা হাসি আসলো।
সাইফের ভেতর থেকে। এর মধ্যে এলাকার মধ্যে বিষয়টা জানাজানি হতে থাকে। খুব দ্রুতই গ্রামের মধ্যে বিষয়টি বেশ ভালোভাবেই জানাজানি হয়ে যায়। স্থানীয় অনেকেই সাইফকে দেখতে আসতো। দেখতে আসা স্থানীয় লোকদের সাথে সাইফ মাঝে মধ্যে খারাপ ব্যবহার করত, আবার মাঝে মাঝে তাদের সাথে সুন্দর ব্যবহারও করত। ফলে বোঝাই যেত না সাইফের সাথে আসলে কোনো সমস্যা আছে কি নাই। এদিকে সাইফের অবস্থা এমন ছিল যে কিছু কিছু সময় চেনা মানুষকে অচেনা মনে করত, আবার যে আপনজন তাকে সহ্য করতে পারত না। আবার একটু পরপর বলতো, বাইরে যাব, জরুরি কাজ আছে, আমার বাঁধন খুলে দাও। কিন্তু পরিবারের সদস্যরা বলতো, তোমার বাইরে যাবার দরকার নাই, তোমার কিছু লাগলে আমাদেরকে বলো, আমরা এনে দেব। এদিকে 3 দিন শেষ হলো। যথারীতি তান্ত্রিক সন্ধ্যায় বাড়িতে আসলো। 3 দিন কি কি ঘটেছে সেগুলো তান্ত্রিক জানতে চাইলো। তান্ত্রিক সব কথা শুনলো। এরপর প্রথমে কাঁচি দিয়ে ঘরের মাটিতে গোল করে একটি বৃত্ত আঁকলো। এই বৃত্তের মধ্যে সাইফ এবং 2 মামাকে তান্ত্রিক বসিয়ে দিল। ঠিক সাইফের সামনে তান্ত্রিক মাটির একটি হাঁড়ি রাখলো। কিছু জিনিসপত্র আগেই কিনে রাখতে বলেছিলেন, যেগুলো রিচুয়াল করার সময় প্রয়োজন হয়। সেসব জিনিসপত্র নিয়ে একটি জায়গা নির্ধারণ করে বসলেন। এরপর তান্ত্রিক সুন্দর করে আগরবাতি, মোমবাতি, ধূপ জ্বালালেন। তারপর তান্ত্রিকের মতো করে রিচুয়াল শুরু করলেন। রিচুয়ালের মাধ্যমে জিনকে হাজির করার চেষ্টা চালিয়ে যেতে লাগলেন। একটু পর পেছনের গাব গাছটা জোরে জোরে নড়াচড়া করতে লাগলো। বাড়ির চারপাশটায় ঝড় হতে শুরু করলো। দরজা জানালা ভেঙে ফেলার মতো একাকার অবস্থা বিরাজমান হলো। এর একটু পর সবকিছু শান্ত হয়ে গেল, এমনভাবে যে এতক্ষণ কিছুই হয়নি। পরপরই সাইফ জোরে জোরে মাথা নড়াচড়া শুরু করে দিল। একরকম পাগলামি শুরু করলো। কেমন যেন সাইফ মোচড়ি শুরু করে দিল, আর বড় বড় চোখ করে তান্ত্রিকের দিকে তাকিয়ে রইল। 2 মামা প্রচণ্ড ভয় পেল। তারা মনে মনে দোয়া কালাম পড়তে লাগলো। তখন আচমকাই সাইফের মুখ থেকে বের হলো, ডাকলি কেন? তোকে কত রকম বাধা দিলাম, কত বিপদে ফেললাম, তোকে কতবার স্বপ্নে এখানে আসতে নিষেধ করলাম, তাও শুনলি না, মরতে চাস, এবার তুই শেষ। জবাবে তান্ত্রিক বলল, আরে তুই আমার কি করবি? তোকে কি করলে শায়েস্তা করা যাবে তা আমার ভালোই জানা আছে। এই ছেলেটাকে আমি আমার সকল বিদ্যা দিয়ে সুস্থ করেই ছাড়বো। এ ভালো ছেলে বড় হয়ে সমাজের সেবা করবে, ওর ধর্মের সেবা করবে, এটাই আমি চাই। তোর খপ্পরে পড়ে এই ছেলের জীবন আমি নষ্ট হতে দেব না। তখন জিন বলল, আরে বোকার হাড্ডি, সেদিন আমি ঠিকই একাই ছিলাম, কিন্তু আজকে আমি একা আসি নাই রে। আজকে কতজন আছি শুনবি? তাহলে শোন, আজ আমরা এক পরিবারের 7 জন আছি। আমাদের জীবন চলে গেলেও একজনকে রেখে আরেকজন যাব না। এরপর তান্ত্রিক পুটলি থেকে কিছু ধান বের করলেন। সেই ধান একটু একটু করে সাইফের শরীরে নিক্ষেপ করতে লাগলেন। তখন সাইফ হুট করে তান্ত্রিকের হাত ধরে ফেলল এবং বলল, ওরে, এতে আমাদের কিছুই হবে না। তোর সহধর্মিনীরা সন্তান সম্ভবা? সন্তানের মুখ জীবিত দেখতে চাস নাকি মৃত দেখতে চাস? তোর কারণে আমাদের পরিবার ক্ষতিগ্রস্ত হলে আমরাও তোর পরিবারকে বিনষ্ট করব, তোর বংশকে নির্বংশ করে দেব। বাঁচতে চাইলে চলে যা, এই কাজ করার জন্য কখনো আসবি না। এই প্রথমবারের মতো তান্ত্রিক ভয় পেয়ে যান। তিনি এই কাজ এখন করবেন কিনা, কাজ আগাবেন কিনা সে সাহস পাচ্ছিলেন না। সঙ্গে সঙ্গে তিনি রিচুয়াল বন্ধ করে দেন এবং উঠে দাঁড়ান। তখন মামা বললেন, মশাই, আপনি ভয় পেলে আমাদের কি হবে? দয়া করে যাবেন না। এভাবে মামা অনেক কাকুতি মিনতি করে অনুরোধ করল। তখন তান্ত্রিক মামাকে উদ্দেশ্য করে বললেন, আমি অবশ্যই চেষ্টা করতাম, কিন্তু বিষয়টা দীর্ঘদিনের হয়ে গেছে। তাছাড়া সবারই পরিবারের প্রতি মায়া আছে। আমার সকল বিদ্যা দিয়ে চেষ্টা করেছি, কিন্তু কোনো উপকার করতে পারলাম না। তখন আবার সাইফের আম্মু অনেক কান্নাকাটি শুরু করে। উনি বললেন, ভাই, আপনি আমার ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করেন না। তখন তান্ত্রিক বললেন, কেউ কি নিজের পরিবারকে বিপদে ফেলে অন্যকে সাহায্য করতে যাবে বলেন? এই কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত আমার কোনো রকম বিপদ কাটছে না। একটার পর একটা বিপদ আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তখন তো আমি অত বুঝি নাই, আসলে এসব ওরাই করছিল।
তান্ত্রিকের কথা শোনার পর আসলে তখন তান্ত্রিককে আর কে কি বুঝাবে। তান্ত্রিক ভয়ে কথা বলতে পারছিল না। তান্ত্রিক মারাত্মক ভয় পেয়েছে, যে এই সমস্যার সমাধান করবে সেই এরকম ভয়ে কাঁপাকাঁপি করছে, অন্যদের তাহলে কি একটা অবস্থা। শেষ পর্যন্ত তান্ত্রিক বলল, আমাকে ক্ষমা করবেন, আমি কোনো উপকার করতে পারলাম না। এরপর তান্ত্রিক বিদায় নিয়ে চলে যায়। প্রিয় লিসেনার্স, আসলে সাইফের এই সমস্যার সমাধানটা কিভাবে হয়েছিল? মিষ্টি মিষ্টি কথা বলে, মায়া মহব্বতে ফেলে যেই পরীটা সাইফের কাছে এসেছিল, এই কাছে আসাটার উদ্দেশ্য কি ছিল? ব্যাপারটাই বা আসলে কি? নিছক ভালোবাসার মোহে ফেলা, নাকি ভিন্ন রকমের কোনো উদ্দেশ্য? আমরা এটা জানব পরবর্তী শুক্রবার এই ঘটনার দ্বিতীয় অংশে। ইনশাল্লাহ আসছে শুক্রবার এই ঘটনার দ্বিতীয় অংশে আমরা সেই রহস্য কিভাবে উন্মোচিত হলো, সমস্যার সমাধান কিভাবে হলো, নাকি সমস্যার সমাধানটা হয়ই নাই, সেই বিষয়ে ইনশাল্লাহ জানতে পারবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আগামীকাল শনির রাতের নতুন একটি ঘটনার জন্য অপেক্ষা। বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দহর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস।